আচ্ছা, আজকে আমাদের বিন্যাস ও সমাবেশের স্পেশালি আসলে বিন্যাসের সেকেন্ড ক্লাস। লাস্ট ক্লাসটা যেখানে শেষ করছিলাম ওই টাইপেরই সংখ্যা সংক্রান্ত টাইপের প্রবলেম গুলা আমি বাকিগুলো দেখাবো আর কি। আমি এখানে মধ্যে দুইটা প্রবলেম দেখাইছিলাম, আরো কিছু প্রবলেম দেখানো বাকি ছিল, ওগুলো দেখাবো আজকের ক্লাসে। তার আগে লাস্ট ক্লাসে কোন কোন ফর্মুলা গুলো পড়াইছি সেগুলো আবার একটু রিভিউ করি। চলো, ফর্মুলা পড়াইছি মেইনলি মানে চারটা চারটা ফর্মুলা। একটা ফর্মুলা ছিল এন ফ্যাক্টোরিয়ালের, ওকে। একটা ফর্মুলা ছিল এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। দেন আমাদের একটা ফর্মুলা ছিল এনপিআর। লাস্ট ফর্মুলা ছিল এন টু দি পাওয়ার আর, এন টু দি পাওয়ার আর। দেখি তোমাদের কার কার মনে আছে। তুমি নুহিন বলো তো, এন ফ্যাক্টোরিয়ালের ফর্মুলাটা আমরা কখন ইউজ করব? যখন নর্মালি আপনার বিন্যাস করতে হবে, মানে এবিসি দেওয়া থাকলে কোনো নরমালি বিন্যাস বলতে হ্যালো, হ্যালো, তোমরা শুনতেছো? জি ভাইয়া শোনা যায়। আচ্ছা, ওর সম্ভবত নেটের প্রবলেম। খাদিজা বলতে পারবা এন ফ্যাক্টোরিয়ালটা কখন ইউজ করব? n সংখ্যক বিন্যাসের সবগুলোকে নিয়ে সাজালে। ভেরি গুড, একদম পারফেক্ট অ্যান্সার। তোমরা যদি ফর্মুলাগুলোর পার্থক্যগুলো যদি এই সূক্ষ্ম পার্থক্যগুলো যদি না ধরতে পারো, তাহলে যে প্রবলেমটা হবে, আমি অনেকগুলো জিনিস পড়া যাবো তো বিন্যাসে কিন্তু প্যাচ লাগার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা একদম ডেফিনেটলি কনফিডেন্সের সাথে অ্যান্সার করাটার জন্য অনেক বেশি প্র্যাকটিস লাগে। তো প্রথম কথা হচ্ছে, আমার কাছে দেওয়া হয়েছে এন সংখ্যক জিনিস। এন সংখ্যক জিনিস থেকে এন সংখ্যক জিনিসকেই আমি সাজাইতে চাচ্ছি, তখন ফর্মুলা হবে এন ফ্যাক্টোরিয়াল। এবার পরেরটা বলে দিই আমি। এন সংখ্যক জিনিস থেকে এন সংখ্যক জিনিসকেই সাজাইতে চাচ্ছি, বাট কমন আছে হচ্ছে আমার আর সংখ্যক জিনিস। আর সংখ্যক জিনিস হচ্ছে আবার কমন, তখন আমরা কি করব? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। তার মানে আমাকে যদি এন সংখ্যক জিনিস দেওয়া হয় এবং আমি সবগুলোকে নিয়ে সাজাতে চাই, এন সংখ্যক জিনিস থেকে এন সংখ্যক জিনিসকে সাজাবো এন ফ্যাক্টোরিয়াল। এন সংখ্যক জিনিস থেকে এন সংখ্যক জিনিসকেই সাজাবো, বাট তার মধ্যে হচ্ছে কমন হয়ে গেছে আবার আর সংখ্যক জিনিস হচ্ছে কমন, তাহলে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। এইবার বিথি বলতে পারবা এনপিআর এর ফর্মুলাটা কখন ইউজ করবো? ভাইয়া এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে সাজানো। এক্স্যাক্টলি, ভেরি গুড। আমাকে দেওয়া হয়েছে এন সংখ্যক জিনিস, আমি এন সংখ্যক জিনিস থেকে ভিন্ন ভিন্ন আর সংখ্যক জিনিস সাজাবো। তার মানে এন সংখ্যক জিনিস, ধরো আমি তিনটা জিনিস নিলাম এ বি সি। এমন হবে না যে তুমি এ বি সি থেকে দুইটা দুইটা করে নিচ্ছ, এমন হবে না যে তুমি একবার এ নিচ্ছ আবারও এই নিচ্ছ, এমন না, ভিন্ন ভিন্ন জিনিস নিতে হবে কিন্তু। হ্যাঁ, ভিন্ন ভিন্ন জিনিস নিলে সেটা হবে এনপিআর। আচ্ছা, এবার মেহেদি হাসান, তুমি বলতে পারবা এন টু দি পাওয়ার আর কখন ইউজ করবো? হ্যাঁ বলো। এন সংখ্যক বিভিন্ন জিনিস হতে আর সংখ্যক জিনিসকে পুনরাবৃত্তি সহকারে নিয়ে প্রাপ্ত বিন্যাস সংখ্যা। ভেরি গুড। এন সংখ্যক জিনিস দেওয়া হইলো, আর সংখ্যক জিনিস নিব, কিন্তু সে আর সংখ্যক জিনিস আমি যে নিব সেটা আমি আমার নিজের ইচ্ছা মতো নিতে পারবো, একবার ইউজ করবো এমন কোনো কথা নাই। যেমন আমি এ বি সি নিলাম, আর আমাকে বললো তিনটা জিনিস দিলাম তোমাকে, তিনটা থেকে তুমি দুইটা দুইটা করে নিয়ে সাজাও, তাহলে আমি একবার দুইটা নিতে পারি এ বি, বি সি সি এ নিতে পারি। আমি আবার এখানে যেটা করতে পারবো এ এও নিতে পারবো, আমি এ কে দুইবার ইউজ করতে পারবো এখানে, ঠিক আছে, বি কে দুইবার ইউজ করতে পারবো। তখন আমার ফর্মুলাটা হয়ে যাবে এন টু দি পাওয়ার আর। এইখানে এন এর একটা পরিচয় বলছিলাম, এন এর পরিচয়টা কে বলতে পারবো? এন এর পরিচয়টা কি ছিল? একই সময় যে একই সময় অনেক মান গ্রহণ করতে পারবে। এক্স্যাক্টলি, যে একই সময়ে একাধিক মান গ্রহণ করতে পারবে, একাধিক মান গ্রহণ করতে পারবে। আশা করি লাস্ট ক্লাসের ফর্মুলাগুলো আবার
তোমরা লাস্ট সমস্যা রিলেটেড আবার আজকেও আমরা আমাদের টার্গেট হচ্ছে আমরা এই জায়গায় থাকবো এনপিআর আর এন টু দি পাওয়ার এই দুইটা ফর্মুলা রিলেটেড আরো যা যা সম্ভব সবগুলো প্রবলেম দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলো ভাইয়া আগে ক্লাসটাই কন্টিনিউ করি। হ্যাঁ বলো। এন টু দি পাওয়ার আর এর একটা এবিসিডি এরকম একটা এক্সাম্পল দিবেন? হ্যাঁ দেওয়া যেতে পারে। যেমন ধরো এবিসিডি এক্সাম্পল যদি দেই, আমি তোমাকে তিনটা জিনিস ধরো এবিসি ধরো, এবিসি ধরো। আচ্ছা এবিসি এখান থেকে আমি তোমাকে বললাম দুইটা করে নিবা, তিনটা দিলাম, তিনটা বর্ণ দিলাম, তিনটা দিয়ে বলতেছি দুইটা করে নিয়ে সাজাও। হ্যাঁ তো দুইটা করে নিয়ে সাজাইলে আমরা জানি ফর্ম বিন্যাস হবে np2। যখন আমি ভিন্ন ভিন্ন নিচ্ছি, ভিন্ন ভিন্ন নেওয়ার মিনিং হচ্ছে আমি একই জিনিস দুইবার ইউজ করতে পারবো না, ভিন্ন ভিন্ন হবে প্রত্যেকে। এখন আমি বললাম তুমি যে কোনো সংখ্যক বার ইউজ করো, একটা সংখ্যা একটা বর্ণকে যে কোনো সংখ্যক ইউজ করো, তাহলে তোমার ফর্মুলা অনুযায়ী কত কয়টা আসার কথা এখানে? তিনটা জিনিস থেকে দুইটা জিনিস, ঠিক আছে? তার মানে তোমার ঘর হচ্ছে দুইটা, তোমাকে হচ্ছে আলটিমেটলি দুইটা বর্ণের একটা জিনিস সাজাইতে হবে, যার মধ্যে তুমি তিনটার মধ্যে যে কোনোটা ইউজ করতে পারবা, ঠিক আছে? তো তোমার ফর্মুলাটা কি আসবে বলো তো? 3a² আসবে না? 3a² কিন্তু চলে আসবে ফর্মুলা। তা তুমি সাজায় দেখো, আলটিমেটলি তুমি 3a² পাবা। দেখো তিনটা থেকে দুইটা করে যদি আমি সাজাইতে চাই, আমি ab নিতে পারি, ba নিতে পারি, এরপর হচ্ছে ca নিতে পারি, ac নিতে পারি, bc নিতে পারি, cb নিতে পারি। আবার তুমি এখানে যখন a b a b এরকম টাইপ দেওয়া থাকবে তখন ডাইরেক্ট n এর পরে স্কয়ার দিয়ে দিলে হয়ে যাবে না? মানে যেটা আলাদা ভাবে সাজাতে বলবে যত সংখ্যক বার। হ্যাঁ হ্যাঁ ডিরেক্ট যদি তোমাকে যে কোনো সংখ্যক বলে তখন হচ্ছে তুমি ডিরেক্ট স্কয়ার দিয়ে দিলে চলবে, ঠিক আছে? এটাতে আর কোনো কনফিউশন নাই, ডিরেক্ট স্কয়ার দিয়ে দিবা। কয়টা আছে আর মানে কতবার করতে পারো, ডিরেক্ট স্কয়ার দিয়ে দিবা, ঠিক আছে? আর ওই যে ওই ফর্মুলা দিয়ে চেক করবা n টু দি পাওয়ার আর n কে হবে আর কে হবে, এভাবে চেক করতে পারবা চাইলে। আচ্ছা এবার ধরো আগের ক্লাসের আলোচনা শেষ, এবার আসুন আজকের টপিক নিয়ে আলোচনা করি। আমি সংখ্যা গঠন থেকে সবগুলা প্রবলেম দেখাই নাই। সংখ্যা গঠনের প্রবলেমগুলো আমরা যেটা করতেছিলাম কি টাইপ করে শেখার চেষ্টা করতেছিলাম, যাতে একই সাথে আমার এনপিআর এর ফর্মুলাটা আমি বুঝে যাইতে পারি, আবার এন টু দি পাওয়ার আরেকটা আমি বুঝতে পারি, ঠিক আছে? আলাদা আলাদা ভাবে যে র্যান্ডমলি অঙ্ক নিলে তোমাদের জন্য মাথার মধ্যে ক্যাচ করাটা টাফ হবে। একটা অঙ্ক দিয়ে যদি আমি দুইটার সূত্রের ব্যবহার দেখাই ফেলি, তাহলে তুমি দুইটা সূত্রকে একদম কমপ্লিটলি বুঝতে পারবে, ব্ল্যাক এন্ড হোয়াইট একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে যে কোনটা কখন আমি ইউজ করবো বা কোন কন্ডিশন ইউজ করবো। আচ্ছা এবার ধরো তাহলে এখন আমি সংখ্যা সংক্রান্ত যে প্রবলেমটা লাস্ট ক্লাসে দিছিলাম সেটা কি ছিল? 0 থেকে 9 পর্যন্ত, মানে 10টা সংখ্যা দিচ্ছি তোমাকে, বলছি 10টা অঙ্ক দিচ্ছি, দিয়ে বললাম যে একবার ব্যবহার করতে পারবা, এটার জন্য দেখাইতে হবে, আবার যে কোনো সংখ্যক ব্যবহার করতে পারবা, ওইটার জন্য যে প্রশ্নগুলো দিব প্রত্যেকটা প্রশ্ন করতে হবে, প্রত্যেকটা প্রশ্ন এই দুইটা কেস দিয়েই করে দেখাইতে হবে। তো আমরা বিভিন্ন অঙ্ক করছিলাম, একটা দেখছিলাম যে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায়, মানে 10টা দিলাম, সেখান থেকে 4টা সংখ্যা বিশিষ্ট অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তারপর আবার দেখছিলাম 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু জোড় সংখ্যা, এরকম দেখছিলাম। এখন আমরা আরেকটা প্রবলেমে যাই, সেটা এমন দিলাম আমি যে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে বললাম আগের মতোই, কিন্তু এবার বলতেছি আমি 5 দ্বারা বিভাজ্য। 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু 5 দ্বারা বিভাজ্য, এইরকম কয়টা সংখ্যা করতে পারবা, যেখানে সংখ্যাগুলো তুমি একবার ব্যবহার করতে পারো, অথবা সংখ্যাগুলো তুমি যে কোনো সংখ্যক ব্যবহার করতে পারো। একবার ব্যবহার করলে আমার এনপিআর হবে ফর্মুলা, আর যে কোনো সংখ্যক ব্যবহার করলে এন টু দি পাওয়ার আর হবে ফর্মুলা। তাহলে আমি কি যাচ্ছি? 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যাচ্ছি, যেই সংখ্যাগুলা 5 দ্বারা বিভাজ্য হবে। সিম্পল কথা। আচ্ছা এবার চলো প্রবলেম সলভিং এ যাই, একদম কমন সেন্স। আচ্ছা প্রথমে আসো, আমি একবার ব্যবহার করতে চাচ্ছি সংখ্যাগুলোকে। প্রথম ক্ষেত্র হচ্ছে আমি একবার ব্যবহার করতে চাচ্ছি, আমি 4 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাটা করব, সেই সংখ্যার মধ্যে যেই সংখ্যাটা একবার ইউজ করে ফেলবো, সেই সংখ্যাটা আমি আর সেকেন্ড বার ওই লাইনের মধ্যে ইউজ করবো না। এই কেসটার জন্য হচ্ছে আমার এনপিআর এর ফর্মুলা হবে। এখন আমাকে বলো যে কোন একটা সংখ্যা যদি 5 দ্বারা বিভাজ্য হইতে হয়, তাহলে তার লাস্ট ডিজিটের মধ্যে কি কি বসতে পারে? 0 আর 5। ভেরি গুড। তার লাস্ট ডিজিটে ইদার 0 বসবে আর 5 বসবে, এছাড়া কিন্তু সে 5 দ্বারা বিভাজ্য হবে না। সে হয় 25 হবে, নাহলে 20 হবে, নাহলে 30 হবে, 35 হবে। এই সংখ্যাগুলো হচ্ছে 5 দ্বারা বিভাজ্য।
তাহলে আমরা যেটা করব দুইটা কেস দিব, একটা হচ্ছে লাস্ট ডিজিট আমরা শূন্যকে রাখবো, তাহলে শূন্য স্থির, শূন্যকে আমরা স্থির রাখলাম। আমাদের কাছে এখন সংখ্যা আছে আর কয়টা, আমার 10টা সংখ্যা ছিল, 10টা সংখ্যা দিয়ে আমাকে বলা হয়েছে তুমি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা করো, মানে 4টা ঘর পূরণ করবা 10টা সংখ্যা দিয়ে। তাহলে এই 4টা ঘর পূরণ করার জন্য আবার বলছি যে কি এমন ভাবে পূরণ করো যাতে তুমি এটা 5 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 5 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য লাস্ট ডিজিটটা আমার 0 হইতে হবে অথবা 5 হইতে হবে। আমি প্রথমে ধরে নিলাম লাস্ট ডিজিটটা হচ্ছে 0, এবং লাস্ট ডিজিটটা যদি 0 হয় তাহলে আমার 10টা সংখ্যা ছিল 0 থেকে 9 পর্যন্ত, আমার কাছে আর অবশিষ্ট আছে 9টা সংখ্যা, ঠিক না? আমার কাছে আছে 9টা সংখ্যা অবশিষ্ট। তাহলে এই 9টা সংখ্যা দিয়ে আমাকে পূরণ করতে হবে এই 3টা ঘর, 9টা থেকে 3টা। আমি একটু আগে তোমাদের ফর্মুলাগুলো আবার যখন রিভিউ করতেছিলাম তখন বললাম যে আমি n থেকে আর আমাকে দেওয়া হলো n সংখ্যক ডিজিট, আমাকে নিতে হবে r সংখ্যক ডিজিট, তখন ফর্মুলা চলে আসে npr যখন সংখ্যাগুলো আমি একবার ব্যবহার করব। তাহলে তুমি চিন্তা করো 5 দ্বারা বিভাজ্যর কেসটাতে আমার 9টা 0 কিন্তু আমি স্থির করে দিলাম, যেহেতু 5 দ্বারা বিভাজ্য লাস্টে ডিজিট 0 হইতে হবে অথবা 5 হইতে হবে। প্রথম কেসে আমি 0 ধরলাম, আমার কাছে আর 3টা ডিজিট অবশিষ্ট আছে, এই 3টা জায়গায় আমার সংখ্যা অঙ্ক আছে কয়টা, 9টা। তাহলে হবে 9p3 উপায়ে আমি এই 3টা ফাঁকা ঘর পূরণ করতে পারবো। এটা হচ্ছে প্রথম কেস। তাহলে এই কেসে আমি যতগুলা বিন্যাস পাবো প্রত্যেকটা বিন্যাসই হবে আমার 5 দ্বারা বিভাজ্য। এই কেসে আমি যতগুলা বিন্যাস পাবো প্রত্যেকটা বিন্যাসের যে সংখ্যাগুলো পাবো 4 অঙ্ক বিশিষ্ট প্রত্যেকে কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে। বাট এটাই আমার পুরোপুরি অ্যান্সার হবে না, আমি 5 দ্বারা বিভাজ্য হওয়ার আরেকটা কেস দেখবো। এবার দ্বিতীয় কেস, দ্বিতীয় ক্ষেত্রে দেখি। এবারও আমরা 4 দ্বারা বিভাজ্য কিছু, এবার আমরা 4 দ্বারা বিভাজ্য 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যারা 5 দ্বারা বিভাজ্য, বাট এবার আমি লাস্টের ডিজিটে 5 রাখতেছি, যেখানে 5 হচ্ছে আমার স্থির। 5কে যদি আমি স্থির করে দেই এবার কিন্তু আগের মতো 9p তুমি বসাইতে পারবা না। তোমরা একটু বুদ্ধি করে বলো তো এই প্রথম ঘরে কত হবে আর এই দুইটা ঘরে কত হবে? 9p1 প্রথম ঘরে। শিওর 9p1 হবে? না ভাই, একটু 8p1 8p1, ভেরি গুড। 8p1 কারণ 5 আমি অলরেডি ইউজ করে ফেলছি, আমার কাছে আছে 9টা সংখ্যা। এই 9টা অঙ্কের মধ্যে আমি আবার 0 বসাইতে পারবো না, কারণ 4 অঙ্ক বিশিষ্ট নাইলে হবে না, 0 যদি আগে বসাই ফেলি। তাহলে আমার কাছে আসলে বেসিক্যালি 8টা আছে, তাহলে এই 8টা থেকে আমি একটা দিয়ে একটা বসাইতে পারবো, 8 থেকে 1, তাহলে আমি 8p1। এবার আমার কাছে দুইটা ঘর আছে, দুইটা ঘরকে আমার ফিল আপ করতে হবে কয়টা সংখ্যা দিয়ে দেখো তো। একটা আমি বসাই ফেলছি লাস্টের ডিজিটে, আরেকটা আমি বসাই ফেলছি ফার্স্টের ডিজিটে, আমার অবশিষ্ট আছে আর 8টা। তাহলে এইবার আমাকে এই মাঝখানে দুইটা ঘরকে ফিল আপ করতে হবে 8টা অঙ্ক দিয়ে, 8p2 হবে আমার এখানে অ্যান্সার। ওকে, তাহলে এবার চলো, এবার তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার লিখে ফেলবা। আর তোমাদেরকে আমি একটা কমন একটা সুন্দর ফর্মুলা বলছিলাম যে কাজ শেষ হলে যোগ, কাজ শেষ না হলে গুণ। এখন দেখো আমার দরকার হচ্ছে কি 5 দ্বারা বিভাজ্য 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমার দরকার, টার্গেট। একটা জিনিস খেয়াল করো, আমি এইখানে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে না, আমি এইখানে যে সংখ্যাগুলো পাইছি সেই সংখ্যাগুলো কিন্তু 5 দ্বারা বিভাজ্য এবং 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তার মানে আমার কাজ শেষ। আবার এইখানে আমি যে সংখ্যাগুলো পাচ্ছি সেগুলোও কিন্তু 5 দ্বারা বিভাজ্য এবং 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে এখানেও আমার কাজ শেষ। তাহলে এই দুইটা কাজ যেহেতু শেষ হয়ে গেছে তাই এদের দুজনের রেজাল্টটাকে আমার যোগ করে দিতে হবে, এই দুজনকে রেজাল্টটাকে যোগ করে দেই, তাহলে হচ্ছে আমার টোটাল ওই সংখ্যক সংখ্যা আমি পাবো যেই সংখ্যক সংখ্যাগুলা 5 দ্বারা বিভাজ্য হবে এবং যেই সংখ্যক সংখ্যাগুলা 4 অঙ্ক বিশিষ্ট হবে। ওকে, তাহলে অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে 9p3 প্লাস, আচ্ছা এবার বলো 8p1 আর 8p2 কে কিন্তু আমার গুণ করতে হবে। কেন গুণ করতে হবে? ওই যে আবার আগের কনসেপ্টে আসো, কাজ শেষ হইলে যোগ, কাজ শেষ না হইলে গুণ। এখন 8p1 যখন আমি করছি, মানে আমি যখন প্রথম ডিজিটটাকে 8টা সংখ্যা দিয়ে আমি প্রথম ডিজিটটাকে পূরণ করলাম 8 ভাবে, আবার বাকি দুইটা ঘরকে আমি পূরণ করলাম আরো 8টা সংখ্যা দিয়ে। এখন কিন্তু আমার কাজ শেষ হয় না, কারণ আমার টার্গেট হচ্ছে 5 দ্বারা বিভাজ্য 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বের করা। আমি জাস্ট এখানে একটা ঘর পূরণ করছি, আমার কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই। তাই আমাকে দ্বিতীয় ক্ষেত্রের অ্যান্সার বের করার সময় 8p1 ইন্টু 8p2 এইভাবে লিখতে হবে। তাহলে এটা হলো দ্বিতীয় কেসের অ্যান্সার হচ্ছে 8p1 ইন্টু 8p2, প্রথম কেসের অ্যান্সার হচ্ছে 9p3। এদেরকে আমার যোগ করে দিলে আমার পুরো কোশ্চেনের অ্যান্সার বের হবে। কোন অ্যান্সারটা? এটা হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কিন্তু 5 দ্বারা বিভাজ্য, যেখানে আমি সংখ্যা অঙ্কগুলোকে ব্যবহার করছি একবার মাত্র ব্যবহার করছি। ঠিক আছে,
আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এইবার যদি আমরা যে কোনো সংখ্যক ব্যবহার করি তাহলে কি হবে, তাহলে এটা তোমরা নিজেরা বলতে হবে। তাহলে এবার আমি যে কোনো সংখ্যক ব্যবহার করতে পারবো, অর্থাৎ তুমি যদি এখানে ধরো 1 ব্যবহার করলা, তুমি চাইলে 1 সেকেন্ড ঘরও ব্যবহার করতে পারবা, থার্ড ঘরও তুমি 1 ব্যবহার করতে পারবা, ফোর্থ ঘরও তুমি 1 ব্যবহার করতে পারো। এই দেখো তুমি 1 1 1 1 1 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু তুমি একটা সংখ্যা পেয়ে গেছো। আচ্ছা বাই দ্য ওয়ে, এটা 5 দ্বারা বিভাজ্য হয় নাই, যদিও লাস্টে 0 দিতে হবে। আচ্ছা তুমি কিন্তু এখানে কিন্তু সংখ্যা পেয়ে গেছো 5 দ্বারা বিভাজ্য 4 অঙ্ক বিশিষ্ট একই সংখ্যাকে তুমি একাধিকবার ব্যবহার করতে পারো। তাহলে এই কেসের জন্য আমাকে বলবা অ্যান্সারটা কি হবে। আচ্ছা প্রথমে আমাকে বলো লাস্ট ঘরে তোমার লাস্ট ঘরটা তুমি পূরণ করতে পারবা কত ভাবে? 2 ভাবে। ভেরি গুড, লাস্ট ঘরটা তুমি 2 ভাবে পূরণ করতে পারবা। আর তোমার কাছে অপশন তোমার কাছে অপশন আছে 0 অথবা 5, 0 অর 5, এই দুইটার যে কোনো একটা দিয়ে তোমাকে লাস্ট ঘর পূরণ করতেই হবে। হ্যাঁ, তাহলে আমরা লাস্ট ঘরকে পূরণ করতে পারবো 2 ভাবে। বাকি 3 ঘরের মধ্যে ফার্স্ট ঘরকে পূরণ করতে পারবা কয় ভাবে বলো তো? ফার্স্ট ঘরে কিন্তু 0 দেওয়া যাবে না, 9 ভাবে। বাকি 2টা ঘর কি তুমি কত ভাবে পূরণ করতে পারবা বলো তো? 10 ভাবে। 10 স্কয়ার। মানে প্রথম ঘরে তো তুমি 10 ভাবে পূরণ করতে পারবা, এটাকেও তুমি কিন্তু 10 ভাবে পূরণ করতে পারবা, তাই না? কারণ তোমার কাছে 10টা ডিজিট আছে, তুমি 10টা ডিজিট যে কোনো 10টা ডিজিটে যদি তুমি মাঝখানে ঘরে বসাও কোনো সমস্যা নাই। থার্ড ঘরেও যদি তুমি যে কোনো 10টা ডিজিট বসাও কোনো সমস্যা নাই, কারণ এই সেকেন্ড আর থার্ড ঘরের মধ্যে তুমি কোন ডিজিট বসাচ্ছ সেটার উপর কিন্তু তোমার কোনো কিছুই যায় আসে না, ঠিক না? 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেটা 5 দ্বারা বিভাজ্য সেটা হওয়ার জন্য সেকেন্ড আর থার্ড ঘরে তুমি কি বসাচ্ছ সেটার উপর কিছু আসে যায় না। কিন্তু ফার্স্ট ঘরের ক্ষেত্রে কিন্তু তুমি 10টা ডিজিট বসাতে পারবা না, কারণ ফার্স্ট ঘরের ক্ষেত্রে তোমার 0 বসাতে পারবা না। ফার্স্ট ঘরে 9টা বসাতে পারবা, সেকেন্ড ঘরে 10টা, থার্ড ঘরে 10টা, আবার লাস্টের ঘরে কিন্তু বসাতে পারবা 2টা, কারণ লাস্টের ঘরে তোমার কাছে অপশন আছে 0 অথবা 5, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কি তোমার, তাহলে অ্যানসার কত আসবে বলো তো? অ্যানসার আসবে হচ্ছে 9 × 10 স্কয়ার × 2। আচ্ছা বলো তো এই বুঝতে পারছো কিনা প্রবলেমটা? তোমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে? আমি অ্যাকচুয়ালি চেষ্টা করতেছিলাম একটু অ্যাডমিশন স্টাইলের বিন্যাসটা শেষ করতে, তোমাদের জন্য কঠিন হয়ে যায় আমি বোর্ড স্টাইলে শেষ করে দিতে পারি আর কি চ্যাপ্টারটা, সেটাও সম্ভব না। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলে আমি এইভাবে কন্টিনিউ করি। আচ্ছা এখন এই প্রবলেমটাই আমরা আরেকটা কোশ্চেন নেব, কোশ্চেনটা আরবার চেঞ্জ করব। এবার দেখো এখান থেকে একটু ভ্যারিয়েশন আনার চেষ্টা করি। আমি এবার বললাম যে 0 1 থেকে 0 থেকে শুরু করে 9 এই 10টা সংখ্যা দিয়ে তুমি 4000 থেকে 7000 মধ্যে যেই সংখ্যাগুলো সম্ভব ওই সংখ্যাগুলো তুমি ওইরকম কতগুলো সংখ্যা তুমি গঠন করতে পারবে? কতগুলো সংখ্যা গঠন করা যাবে? জিরো 1 2 3 0 1 2 3 4 5 6 7 8 9 এই অঙ্কগুলো দিয়ে তোমাকে সংখ্যা গঠন করতে হবে। 4000 থেকে 7000 মাঝে কতগুলো সংখ্যা তুমি গঠন করতে পারবে? যেমন আমি যদি এমন একটা সংখ্যা নেই, ধরো 1 2 3 4, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কিন্তু হয়েছে, কিন্তু এটা কিন্তু আমার ডিমান্ডকে মিট করে নাই। আমার ডিমান্ড হচ্ছে 4000-এর চেয়ে বড় হইতে হবে। দেখো এটা কিন্তু 1234, 4000-এর চেয়ে বড় না, তাহলে এরকম নেওয়া যাবে না। তাহলে আমাকে নিতে হবে 4000 থেকে বড়, 7000 থেকে ছোট। এইবার দেখো তো তোমরা ধরতে পারো কিনা 4000 থেকে বড়, 7000 থেকে ছোট, এরকম কতগুলো সংখ্যা গঠন করা যাবে? আবার একটা ঘর করি। প্রথম ঘরটা হচ্ছে আমরা এনপিআর এর ফর্মুলা একবার যদি ব্যবহার করি এনপিআর এর ফর্মুলা, আর যে কোনো সংখ্যক ভাবে ইউজ করলে n টু দি পাওয়ার এর ফর্মুলা। আচ্ছা প্রথমে আসো, প্রথম কথায় আসো, আমার 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে, তো 4টা ঘর করো। আচ্ছা এবার একটু কার মাথায় বুদ্ধি আছে, প্রথম ঘরটা তুমি কোন কোন সংখ্যা বসাইতে পারবা বলো তো প্রথম ঘরের মধ্যে? 4 5 6। ভেরি গুড, কারণ দেখো আমাকে সংখ্যা নিতে হবে এমন যেগুলো 4000 থেকে বড়, 7000 থেকে ছোট। আমি যদি এখানে 3 নেই, তারপরে আমি যাই বসাই এটা 3000-এর ঘরের সংখ্যা হবে। আমি যদি এখানে 2 নেই, তারপরে আমি যেই অঙ্কগুলাই বসাই না কেন এটা 2000-এর ঘরের সংখ্যা হবে, 1 নিলেও হবে না। আবার যদি আমি 7 নেই, সেটা 7000-এর ঘরের সংখ্যা হয়ে যাবে, কিন্তু আমাকে বলছে 7000 থেকে ছোট সংখ্যা নিতে হবে, 7000-এর চেয়ে
ছোট 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিতে হবে। তাহলে আমি প্রথম ঘরটা পূরণ করতে পারবো 3টা ডিজিট দিয়ে, 3টা থেকে একটা ঘর পূরণ করতে হবে, তাহলে 3p1। এইবার বলো তো বাকি ঘরগুলো আমার হাতে অপশন কি আছে? আমার হাতে অপশন আছে বাকি আরো 9টা অপশন আছে। আমি একটা সংখ্যা ইউজ করে ফেলছি, আর এই এনপিআর এর ফর্মুলার ক্ষেত্রে হচ্ছে আমরা একবারই একটা সংখ্যা ইউজ করতে পারবো। তার মানে আমি যখন একটা সংখ্যা প্রথমবার ইউজ করে ফেলবো, আমার কাছে কিন্তু আর 10টা সংখ্যা নাই, 10টা থেকে আমি একটা ইউজ করে ফেলছি, আমার কাছে আছে আর 9টা সংখ্যা। তাহলে বাকি 3টা ঘর পূরণ করতে হবে আমার 9টা সংখ্যা দিয়ে, 9p3 হবে আমার এখানকার অ্যান্সার। ওকে, এবার আসলে যে কোনো সংখ্যক বার ইউজের ক্ষেত্রে আমরা প্রবলেমটা করি। আবারও 4টা ঘর করলাম, এইটার ক্ষেত্রে সেম একই ভাবে প্রথম ঘরটা তুমি পূরণ করতে পারবা 4, 5 অথবা 6 দিয়ে, তাহলে তুমি 3 ভাবে। আচ্ছা, বাকি 3টা ঘরকে তুমি বলতো কত ভাবে পূরণ করতে পারবা? 10 হবে। 10 কিউব উপায়। দেখো এই ক্ষেত্রে আমরা যখন এই n টু দি পাওয়ার r এর ফর্মুলা দিয়ে যখন করব, অর্থাৎ আমাদের অঙ্কগুলো ব্যবহার করার ক্ষেত্রে যখন আমাদের কোনো মানে পুনরাবৃত্তি পসিবল হবে, পুনরাবৃত্তি যখন সম্ভব হবে, তখন কিন্তু আমরা ধরো তুমি এখানে 3 ইউজ করলাম, সরি ধরো 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলছো তো, ধরো কথার কথা আমি ধরলাম তুমি এখানে 4 ইউজ করলাম। হ্যাঁ, তুমি কিন্তু সেকেন্ড ঘরেও 4 ইউজ করতে পারবা, থার্ড ঘরেও 4 ইউজ করতে পারবা, ফোর্থ ঘরেও কিন্তু 4 ইউজ করতে পারবা। তার মানে তুমি যখন 3টা অঙ্ক অর্থাৎ 4, 5, 6 এই অঙ্কগুলো যে কোনো একটা এই ঘরে ইউজ করে ফেললা 3 ভাবে, তোমার কাছে কিন্তু একটা অপশনও কমে নাই, কারণ তুমি একটা অঙ্ককে যত সংখ্যক তোমার ইচ্ছা তুমি তত সংখ্যক বার ইউজ করতে পারবা। তার মানে তুমি 4 ইউজ করলেও কিছু আসে যায় না, তোমার কাছে স্টিল 10টা অঙ্কই কিন্তু আছে। তাহলে তুমি পরের ঘরটা তুমি 10 ভাবে পূরণ করতে পারবা, এরপরের ঘরটা আবার তুমি এখানে যদি সেকেন্ড ঘরও যদি তুমি একটা সংখ্যা ইউজ করো, তাতেও কিন্তু তোমার অঙ্ক সংখ্যা কমবে না, তুমি কিন্তু আবারও 10টা অঙ্ক ইউজ করতে পারবা। তো n টু দি পাওয়ার r এর ফর্মুলা অনুযায়ী কি, আমার 10টা অঙ্ক আর ঘর আছে 3টা, 10টা অঙ্ক আর ঘর আছে 3টা, তাহলে ফর্মুলা কি হবে? 10 টু দি পাওয়ার 3, এটা হবে আমার ফর্মুলা। ওকে, কারণ অঙ্কগুলোর কথা চিন্তা করো, কেন আমি 10টাকে নিচে রাখলাম, 3 টু দি পাওয়ার 10 কেন দিলাম না? আমি তো 10 টু দি পাওয়ার 3 না দিয়ে 3 টু দি পাওয়ার 10 কেন দিলাম না? কারণ আমার একই অঙ্ক একই সাথে একাধিক ঘরে বসতে পারে, বাট একটা ঘর একই সাথে একাধিক অঙ্ককে কিন্তু ধারণ করতে পারে না। আমি একই সাথে এই সেকেন্ড ঘরেও 3 বসাইতে পারবো, থার্ড ঘরেও 3 বসাইতে পারবো, ফোর্থ ঘরেও 3 বসাইতে পারবো, বাট একই সাথে আমি এক ঘরের মধ্যে কিন্তু একাধিক অঙ্ক বসাইতে পারবো না। সো যেটা হবে এই ঘরটা 10 উপায়, এই ঘরে 10 উপায়, এই ঘরে 10 উপায়, অথবা তুমি যদি ডিরেক্ট ফর্মুলা দিয়ে মনে রাখো 10 টু দি পাওয়ার 3, শেষ, অ্যান্সার শেষ। তাহলে তোমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3। সো এটাই হয়ে গেল তোমার অ্যান্সার। আমার মনে হয় সংখ্যা থেকে মোটামুটি এই প্রবলেমগুলা দিলে তোমরা বোর্ড পরীক্ষা বা অ্যাডমিশনে অনেকটাই কভার করবে। হ্যাঁ, তারপরে টুকটাক যদি কিছু বাকি তো থাকবে, যেহেতু একাডেমিক পড়াচ্ছি, 100% অ্যাডমিশন কভার করা আমার কোনোদিনই সম্ভব হবে না। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা সংখ্যা রিলেটেড আর লাস্ট 2টা প্রবলেম দেখবো, সংখ্যার কাহিনী শেষ, আমরা শব্দ গঠনে চলে যাবো। শব্দ গঠনটা খুব মজার, শব্দ গঠনের প্রবলেম গুলো আমরা সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে, সংখ্যার কেস এখানে শেষ করে দিতেছি। তো লাস্ট 2টা প্রবলেম করবো। ধরো এটা একটা অ্যাডমিশনের প্রবলেম। আমি যদি বলি বর্তমানে বাংলা লিঙ্কের কথা বললাম, সো বাংলা লিঙ্ক এই কোম্পানিটার কথা যদি বলি, এই কোম্পানিটা সর্বমোট কতটি সংযোগ দিতে পারবে? সংযোগ দিতে পারবে। সো সহজ একটা ব্যাপার, বাংলা লিঙ্ক কোম্পানিটা সর্বমোট কতটি সংযোগ দিতে পারবে। তো তুমি যদি বিন্যাস জানো তুমি বলে দিতে পারবা। একটা জিনিস খেয়াল করছো কিনা যে গ্রামীণ ফোনের আগে 017 দিয়ে শুরু হইতো, বাট এখন কিন্তু আর 017 দিয়ে শুরু হয় না, এখন অন্য একটা ডিজিট দিয়ে শুরু হয়। কারণ কি? কারণ 017 দিয়ে শুরু করতে করতে যতগুলা বিন্যাস করা সম্ভব ততগুলা সিম তারা বিক্রি করে ফেলছে, এখন আর নতুন কোনো বিন্যাস করা সম্ভব হচ্ছে না। তো নতুন কোনো সিম কাউকে দিতে পারতেছে না, নতুন কোনো সিম দিতে গেলে সেটা আগের কারো সিমের সাথে ম্যাচ করে ফেলছে। তো এই জন্য তারা কিন্তু এখন 017 দিয়ে না শুরু করে 01 অথবা 4 কিছু একটা দিয়ে শুরু করে, আমার এক্স্যাক্টলি মনে নেই। তাই আমরা বাংলা লিঙ্কের কথা আসি, তো তারা আসলে সর্বোচ্চ কয়টা সিম বিক্রি করতে পারবে? ঠিক আছে, আমরা এখন এটা চেক করবো বিন্যাসের আইডিয়া থেকে। আমরা জানি বাংলাদেশের জন্য কি কি করতে হবে, আমাদের 11টা ঘর থাকে, এটা নিশ্চয়ই তোমরা জানো। 11টা, 1 2 3 4 5 6 7 8 9
1 2 3 4 5 6 7 8 9 10, এই যে ধরো 11। ওকে, বাংলাদেশের জন্য আমাদের যে মোবাইল নাম্বারগুলো 11 ডিজিটের হয়। হ্যাঁ, বাংলা লিঙ্ক মানেই হচ্ছে 019 হবে। এগুলোর মধ্যে কিন্তু তুমি কোনো বিন্যাস করতে পারবে না, কারণ তোমাকে 0 দিয়ে শুরু করতে হবে, 1 দিয়ে শুরু করতে হবে এবং 9 দিয়ে শুরু করতে হবে যদি তুমি বাংলা লিঙ্কে সর্বমোট কে জানো, তাহলে এইখানে কোনো ধরনের চেঞ্জ আসবে না, এটা ফিক্সড। এখন তুমি খেয়াল করো তোমার কাছে বাকি ঘর আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8, তোমার কাছে বাকি 8টা ঘর আছে। তোমার কাছে সংখ্যা আছে কয়টা, সংখ্যা আছে কিন্তু তোমার কাছে 10টা, 0 থেকে 9 পর্যন্ত তোমার 10টা সংখ্যা আছে, 10টা সংখ্যা আছে, আর তোমার কাছে ঘর আছে হচ্ছে 8টা। এবং একটা যে চিন্তা করো, আমরা যখন ফোন নাম্বারে কথা বলি সেখানে কিন্তু পুনরাবৃত্তি কিন্তু পসিবল। এমন কিন্তু হয় না যে ধরো তুমি এইখানে 4 ইউজ করলা, তুমি কিন্তু চাইলে 4টাকে তুমি আবার ইউজ করতে পারবা। তুমি এক জায়গায় 8 ইউজ করলা, তুমি কিন্তু আবার 8টাকে কিন্তু আবার ইউজ করতে পারবা। পুনরাবৃত্তি কিন্তু পসিবল। পুনরাবৃত্তি যেহেতু পসিবল, তাহলে একটু বুদ্ধি করে বলো তো অ্যানসারটা কি হবে? 8 টু দি পাওয়ার 10। এই বোকা ছেলে, 8 টু দি পাওয়ার 10 কেমন হয়? একটা ঘর কি একই সাথে একাধিক সংখ্যা নিতে পারে? আবার চিন্তা করো, 10 টু দি পাওয়ার 8 হবে। 10 টু দি পাওয়ার 8 হবে। কেন হবে? নুহিন কনসেপ্টটা ক্লিয়ার করাবো। n হচ্ছে গিয়ে যে একই সময় একাধিক মানে মান গ্রহণ করতে পারে। হ্যাঁ, আর তাহলে এখন একটা চিন্তা করো, ঘর আছে আমার কাছে 8টা, বাট বলতো একটা ঘর কি একই সময় একাধিক সংখ্যা নিতে পারে? নিতে পারে না। বাট একই সংখ্যা একই সাথে একাধিক ঘরে কিন্তু যাইতে পারে। তার মানে ঘর কিন্তু তোমার n হবে না, তাহলে এটা 10 টু দি পাওয়ার 8 হবে। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। ওকে, ভেরি গুড। তাহলে 10 টু দি পাওয়ার 8, তার মানে তুমি বিন্যাস জানার কারণে তুমি বলে দিতে পারবে যে সর্বোচ্চ বাংলা লিঙ্ক বলি, রবি বলি আর যাই বলি, তারা 10 টু দি পাওয়ার 8 সংখ্যক সিম বিক্রি করতে পারবে। এরপরে তারা কিন্তু আর নতুন কোনো সিম বিক্রি করতে পারবে না। বিক্রি করতে হলে তাদের ডিজিট চেঞ্জ করতে হবে, 019 দিয়ে শুরু করতে পারবে না, অন্য কোনো ডিজিট দিয়ে স্টার্ট করতে হবে। ঠিক আছে? তাহলে এই হলো গিয়ে কনসেপ্ট। তো এই টাইপের ছোট ছোট কিছু প্রবলেম থাকে। বিন্যাসের প্রবলেমগুলো দেখতেছো যে তোমার যদি কনসেপ্ট থাকে, তোমার বলো তো এই প্রবলেমটা সলভ করতে কতক্ষণ লাগবে? এই প্রবলেমটা সলভ করতে তোমার 10 সেকেন্ড লাগবে বা 30 সেকেন্ড লাগবে হাইস্ট। কিন্তু তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, উল্টা পাল্টা ভাবে করে দিয়ে আসবা, কি যে করবা তুমি নিজেও জানবা না, দেখবা থেকে অ্যান্সার ভুল হয়েছে। ঠিক আছে? এবার আরেকটা প্রবলেম করি। ধরো রাজশাহী শহরে 6 ডিজিট বিশিষ্ট 6 ডিজিট বিশিষ্ট কতটি টিএনটি সংযোগ দেওয়া যাবে? তো টিএনটি কেউ ইউজ করছো কিনা জানি না, মানে আমি ছোটবেলায় ইউজ করছি। আমি যেখানে ছিলাম মফস্বলে, ওখানে আমাদের সরকারি কোয়ার্টারে টিএনটি লাইন থাকতো। ওটা দিয়ে হচ্ছে এক বাসা থেকে আরেক বাসার সাথে কানেকশন করা যেত। ঠিক আছে? তো ওইখানে ধরো আমাদের নাম্বারটা সম্ভবত ছিল 444, এরকম একটা সম্ভবত ছিল। এটা ক্লিক করলে হচ্ছে আমাদের বাসায় কল আসে। তো এরকম বিভিন্ন ডিজিট থাকে এখানে, কিন্তু একই সংখ্যা তুমি একাধিকবার ইউজ করতে পারবা। তাহলে খুব সিম্পল, 1 2 3 4 5 6, 6টা ঘর আছে তোমার কাছে। তো 6টা ঘর আছে, 6টা ঘরের মধ্যে যে কোনো সংখ্যা ইউজ করতে পারবা। এবার নহিন বলো তো দেখি, তিনটি তুমি রাজশাহী শহরের মধ্যে কয়টা সর্বোচ্চ 3টি সংখ্যা দিতে পারবা তুমি? তোমার কাছে ঘর আছে হচ্ছে 6টা, 6 ডিজিট বিশিষ্ট তুমি 3টি সংযোগ দিতে যাচ্ছ, তাহলে তোমার কাছে ঘর আছে হচ্ছে 6টা। এখন বলতে পারবা না অ্যান্সার কত হবে? 6 টু দি পাওয়ার 6। আচ্ছা বলো তো, তোমার কাছে সংখ্যা আছে কয়টা? সংখ্যা আছে তোমার কাছে 10টা। বুঝতে পারছো? তুমি কিন্তু 10টা সংখ্যা যে কোনোটাই প্রথম ঘরে ইউজ করতে পারো, যে কোনোটাই সেকেন্ড ঘরে, যে কোনো। তাহলে 10 টু দি পাওয়ার 6 হবে তোমার অ্যান্সার। ওকে, দেখছো বিন্যাস সময় কিছুটা কনফিউজিং হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা হচ্ছে অনেক বেশি যারা দেখবা যে কি অলিম্পিয়াড যারা করে, তারা এই বিন্যাস সমাবেশে অনেক তুখোর লেভেলে ভালো হয়। ঠিক আছে? আমাদের ডিপার্টমেন্টে একটা ছেলে আছে, আমাদের ডিপার্টমেন্টে যে ফার্স্ট ছেলেটা অলিম্পিয়াড করতো, তো ন্যাশনাল লেভেলও মানে ভালো করছে, ব্রোঞ্জ পাইছে সম্ভবত। তো ও দেখতাম যে কি বিন্যাসের প্রবলেম গুলা মানে যত কঠিনই প্রবলেম দেখো, কারো বুঝাইতে না পারলেও করে ফেলতে পারে। মানে যারা অলিম্পিয়াড করে তারা ওই যে বিন্যাসের প্রবলেমে তাদের কাটকাম যায়। বিন্যাস সমাবেশ, কম্বিনেটরিক্স বা পিজিয়ন হোল যাই বলি, এগুলা খুব সহজে পারে আর কি। কারণ এগুলো অনেক বেশি চিন্তা করা লাগে। যারা খুব বেশি ম্যাথ নিয়ে চিন্তা করে, খুব বেশি প্রবলেম গুলো নিয়ে, বিভিন্ন কেস গুলো নিয়ে চিন্তা করে, তারা এইগুলা ভালো পারে আর কি। ঠিক আছে?
তোমরা প্রবলেমগুলো নিয়ে যত বেশি চিন্তা করা শুরু করবে আস্তে আস্তে দেখবে যে জটগুলো খুলে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো সংখ্যা রিলেটেড আলোচনা আপাতত একটু স্টপ রাখি। এবার আসো আমরা কিছু শব্দ গঠন রিলেটেড প্রবলেম করি। একটা শব্দ নিলাম ডিরেক্টর। শব্দ গঠন অনেক ইম্পর্টেন্ট। তো প্রথমে ডিরেক্টর শব্দটা নিলাম। 1 নম্বর প্রশ্ন, শব্দটিকে কতভাবে সাজানো যায়? খাদিজা বলো তো অ্যান্সার কত হবে? এইট ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল শিওর? অন্য কেউ কি মনে করো? 8 ফ্যাক্টোরিয়াল না ভাই 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। ভেরি গুড। 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। কারণ এখানে দেখো 8টা ডিজিট, 8টা অ্যালফাবেট আছে, হ্যাঁ, যার মধ্যে হচ্ছে 2টা হচ্ছে কমন, আর আর আর, এখানে আর হচ্ছে কমন। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, প্রথম কোশ্চেনের অ্যান্সার শেষ, এক লাইন শেষ। দ্বিতীয় প্রশ্ন, আমি বলতেছি সবগুলোকে সাজাইতে হবে এমন ভাবে সাজাবা যেন প্রথমে সর্বদা ডি থাকে। তাহলে সাজানোর ক্ষেত্রে একটা কন্ডিশন দিয়ে দিলাম যে প্রথম ডিজিটটা কিন্তু তোমার ডি থাকতে হবে। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে। তাহলে প্রথম ডিজিটটাকে আমি ডি রাখতে বলতেছি, মানে এটা তুমি বাধ্য, প্রথমটাতে তোমাকে ডি রাখতেই হবে। তাহলে প্রথমটাতে যদি তুমি ডি রাখো, হ্যাঁ, তাহলে ডি হচ্ছে কি এখানে স্থির, ডি কে স্থির করে দিলাম। তাহলে তোমার কাছে অ্যালফাবেট ছিল 8টা, যার মধ্যে আমি ডি কে করে দিলাম স্থির। এখন তোমার কাছে অ্যালফাবেট আছে 7টা। এই 7টা দিয়ে তোমার 7টা ঘর পূরণ করতে হবে। 7টা দিয়ে 7টা ঘর পূরণ করতে পারবা কত হবে বলো তো? 7 ফ্যাক্টোরিয়াল। 7টা থেকে 7টাকে নিয়ে বিন্যাস করতে হবে। 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, আবার দেখো তো যেই 7টা ডি কে যদি বাদ দিয়ে দেই, ডি কে বাদ দিয়ে দিলে বাকি যে 7টা থাকে 7টার মধ্যে আবার দেখো আর কিন্তু কমন, আর কিন্তু 2বার আছে। তাহলে এই 7টা থেকে 7টাকে নিয়ে বিন্যাস করতে পারবো 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল উপায়। তার মানে আমি যদি বলি ডিরেক্টর শব্দটিকে সাজাইতে পারবো কত হবে? আনসার হবে 8 ফ্যাক্টোরিয়াল বাই ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। বাট আমি যদি বলি এমন ভাবে সাজাও যাতে প্রথমে সর্বদা ডি থাকে, তখন কিন্তু অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে। তখন হয়ে যাবে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল কিন্তু আর হবে না, আগের বার ছিল 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা আশা করি বুঝতে পারছো। দেখি তো এইটা একটু ট্রিক করে বলো দেখি। এমন ভাবে সাজাও যেন প্রথমে সর্বদা ডি না থাকে। এটা বলতে পারবা? প্রথমে সর্বদা ডি না থাকে, এটা এটা কত হবে? আবার একটু চিন্তা করো, তোমার কাছে ডিরেক্টর শব্দ দেওয়া হয়েছে, হ্যাঁ, প্রথমে তুমি ডিরেক্টর শব্দটিকে সাজাইছো, হ্যাঁ, তুমি ডিরেক্টর শব্দটিকে সাজাইতে পারছো হচ্ছে তুমি 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল উপায়, টোটাল ডিরেক্টরটাকে সাজাইলে। তারপরে তুমি 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে তুমি ডিরেক্টর শব্দটাকে এমন ভাবে সাজাইছো যেখানে প্রথম বর্ণে ডিটা থাকবে। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল উপায় হচ্ছে আমার ওই সকল উপায় যেই সকল উপায়ে প্রথম বর্ণে ডি থাকে। তাহলে মোট সাজাইতে পারি হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল উপায়, আর 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল উপায় হচ্ছে ওই সকল উপায় যেখানে প্রথমে ডি থাকে। তাহলে প্রথমে ডি থাকবে না কত সংখ্যক উপায় এবার বলো তো? এইট ফ্যাক্টোরিয়াল থেকে এটাকে মাইনাস করে দিলে এক্স্যাক্টলি 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে ডিরেক্টর শব্দকে তুমি কত ভাবে সাজাতে পারবা, ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তারপরে সাজাবা, কিন্তু হ্যাঁ প্রথমে আবার ডি কে রাখতে হবে। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন তুমি প্রথমে ডি কে রাখতে পারবা না কত ভাবে? এই যতভাবে রাখতে পারবা আর মোট যতভাবে সাজাইতে পারবা তাদের বিয়োগফল। সিম্পল, শেষ। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, একটা শব্দ দিয়ে অনেকগুলো প্রবলেম দেখাচ্ছে, তো ভিন্ন ভিন্ন শব্দ দিয়ে তোমাদের পরীক্ষা আসতে পারে, বাট কনসেপ্ট কিন্তু সেম।
কনসেপ্ট না শিখতে পারলে বিন্যাস সমাবেশের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, তুমি বইয়ের সব অঙ্ক প্র্যাকটিস করলো, আমি সর্বোচ্চ তোমাকে যেই মানে সেফ লাইনটুকু দিতে পারবো সেটা হচ্ছে যে তুমি বোর্ড পরীক্ষা কমন পেয়ে যেতে পারো, বাট ভর্তি পরীক্ষা তুমি এভাবে র্যান্ডমলি অঙ্ক মুখস্থ করে কোনো লাভ নেই, ওকে বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? যে কোনো একটা শব্দ দিয়ে করবা, তারপরে বাকি সব শব্দ দিয়ে যেন তুমি পারো। আচ্ছা, এখন আমার ফোর্থ কোশ্চেন, এটা হচ্ছে যে এমন ভাবে সাজাও ডিরেক্ট শব্দকে যেন শেষে আর থাকে। বুঝতেই পারতেছো এটা কি হবে? তাহলে শেষে হচ্ছে আমি আর কে রাখবো, আর হচ্ছে এখানে স্থির। আচ্ছা, এটা বুদ্ধি করে বলো তো, তাহলে এটা অ্যান্সার কত হবে? বাকি 7টা ঘর আছে, 7 ফ্যাক্টোরিয়াল। কেন 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল হবে না? না, আর তো একটাকে ইউজ করে ফেলছি, আর একটাই থাকবে। এক্স্যাক্টলি, আমি এই জায়গাটাই ধরতে চাইছিলাম, কারণ এই প্রশ্নটা দেওয়ার কোনো মানে হয় না, কারণ আমি আগে অলরেডি দিলাম যে যেন প্রথমে ডি থাকে, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটাও শেষে আর, মানে একটা বর্ণকে আমি ফিক্স করে দিলাম। তো বাকি 7টা বর্ণ সাজানোর উপায় তো 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। কেউ যদি কনফিউজ না হতো এই প্রবলেমটা দিলাম। এখানে কিন্তু দেখো ডিরেক্টর শব্দ কোথায়, এই যে দেখো ডিরেক্টর শব্দ, ডিরেক্টর থেকে আমি একটা বর্ণকে কিন্তু আমি স্থির করে ফেললাম, লাস্টের ডিজিটে বসে ফেলছি, সেটা আর, সর্বদা আর থাকবে। আর বাকি আছে আমার কাছে 7টা বর্ণ, দেখো তো বাকি 7টা বর্ণই কিন্তু ভিন্ন ভিন্ন বর্ণ, তাদের মধ্যে কমন কিন্তু কেউ নাই, তাই কিন্তু কাউকে কিন্তু ফ্যাক্টোরিয়াল করার পরে ভাগ দেওয়ার কোনো দরকার নাই। আমার কিন্তু আবার আর কিন্তু এখানে 2বার নাই, কোনো বর্ণ কিন্তু 2বার নাই, তাই আবার কিন্তু ভাগ করার দরকার নেই, অ্যান্সার হবে শুধু 7 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তাহলে এইবার যদি আমি বলি যেন শেষে আর থাকবে না, তাহলে কত হবে বলো তো? টোটাল সাজানো যায় হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে, আর শেষে আর থাকে 7 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে শেষে আর থাকবে না 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল উপায়, এই সকল সংখ্যা হচ্ছে শেষে আর থাকবে না। ওকে, আচ্ছা একটা কাজ করি, প্রথমে ডি থাকবে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল উপায়, এটাকে আমি নাম্বার দিলাম নাম্বার অফ ডি, কারণ আমি পর একটা প্রবলেম দিব যেখানে আমার একটু কাজে লাগবে। আবার শেষে আর থাকবে, হ্যাঁ, এই 7 ফ্যাক্টোরিয়াল, এটাকে আমি নাম দিলাম নাম্বার অফ আর। এবার একটা প্রবলেম করি, চলো। এবারে প্রবলেমটা হচ্ছে এমন ভাবে সাজাও যেন প্রথমে ডি থাকে ও শেষে আর থাকে। তার মানে 8টা ঘর, 3 4 5 6 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? প্রথম ঘরে তোমাকে ডি রাখতেই হবে, লাস্টের ঘরে তোমাকে আর রাখতেই হবে, এই জায়গায় তুমি কিন্তু কোনো চেঞ্জ করতে পারবে না। তাহলে প্রথম আর লাস্টের ঘরে যদি ডি আর বসায় ফেলি, তাহলে মাঝখানে তোমার কাছে আছে 6টা ঘর, 6টা অপশন, এবং তোমার কাছে ডিরেক্টর শব্দ থেকে আর লেটার আছে বা অ্যালফাবেট আছে 6টা। তাহলে তুমি কত উপায় সাজাতে পারবে এটাকে? অ্যান্সার হবে 6 ফ্যাক্টোরিয়াল উপায়। এই 6 ফ্যাক্টোরিয়ালটাকে কিন্তু আমরা নাম দিতে পারি নাম্বার অফ ডি ইন্টারসেকশন আর। নাম্বার অফ ডি দিয়ে বুঝাইছিলাম আমি যে প্রথম ঘরে ডি থাকতে পারবে যেই সংখ্যাগুলো, আর নাম্বার অফ আর দিয়ে বুঝাইছিলাম যেই সকল বর্ণের মধ্যে লাস্টের ডিজিটটা আর থাকতে পারে। তাহলে আমাকে এখানে বলা হয়েছে প্রথমে ডি এবং শেষে আর, তাহলে এটাকে কিন্তু চাইলে আমি নাম্বার অফ ডি ইন্টারসেকশন আর দিয়ে চাইলে প্রকাশ করতে পারি। এটা তোমরা সেট থিওরির কনসেপ্ট থেকে তোমরা এটা ইজিলি বলতে পারো, সেট থিওরির থেকে আমরা এটা লিখতে পারি, ও বা এবং থাকলে ইন্টারসেকশন বলা যাবে। এইবার 7 নম্বর প্রশ্ন ইন্টারেস্টিং, এই 7 নম্বর প্রশ্নটা করার জন্য আগের 6টা প্রশ্নের অ্যান্সার জানা লাগবে। এমন ভাবে সাজাও যেন প্রথমে ডি অথবা শেষে আর, প্রথমে ডি অথবা শেষে আর থাকে, এমন ভাবে সাজাইতে বলছে, প্রথমে ডি অথবা শেষে আর। মজার ব্যাপার হচ্ছে দেখো তো, প্রথমে ডি অথবা শেষে আর মানে কি নাম্বার অফ ডি ইউনিয়ন আর না, মানে তোমার অথবা দিতে, অথবার পরিবর্তে কি আমরা ইউনিয়ন বসাই না, মানে তোমার প্রথমে ডি হইলেও চলবে অথবা শেষে আর হইলেও চলবে, তাহলে অথবার পরিবর্তে আমরা বসাই নাম্বার অফ ডি ইউনিয়ন আর। এখন আমরা একটা নিয়ম জানি, ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপল,
সেট থিওরির একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হচ্ছে ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল। ওই প্রিন্সিপাল থেকে কিন্তু আমরা এটা জানি, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ এ যোগ নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আমরা কিন্তু সেট থিওরির ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে কিন্তু এই জিনিসটা জানি। এখন জাস্ট আমরা কি করব, প্রথমে এ, প্রথমে ডি অথবা শেষে আর থাকবে। এই কেসটা বের করার জন্য আমরা সেট থিওরির ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপালটা চাইলে ইউজ করতে পারি। তাহলে সেটার জন্য কি করব, আমরা নাম্বার অফ ডি যোগ নাম্বার অফ আর মাইনাস নাম্বার অফ ডি ইন্টারসেকশন আর করলেই চলবে। বা নাম্বার অফ ডি মানে কি, এই যে দেখো নাম্বার অফ ডি 2 নম্বর প্রশ্নে বের করে রাখছি যে নাম্বার অফ ডি মানে হচ্ছে প্রথমে ডি বসতে পারবে কত সংখ্যক উপায়, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল উপায়। নাম্বার অফ আর শেষে আর বসতে পারবে কত সংখ্যক উপায়, দেখো 7 ফ্যাক্টোরিয়াল উপায় শেষে আর বসতে পারবে, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল। মাইনাস করব কি, ডি এবং আর বসতে পারবে কত সংখ্যক উপায়, দেখো তো ডি ও আর, প্রথমে ডি এবং শেষে আর, এটা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল উপায়, তাহলে 6 ফ্যাক্টোরিয়ালটা বিয়োগ দিচ্ছি। এটাই হয়ে গেল আমাদের অ্যানসার। ঠিক আছে, এটা সেট থিওরির সাহায্যে আমরা এই প্রবলেমটা সলভ করলাম। বিন্যাস সমাবেশ সলভ করতে অনেক সময় সেট থিওরির কনসেপ্টও কাজে লাগে। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যানসার। আচ্ছা বলো তো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? খাদেজা বুঝতে পারছো? নুহিন বুঝছো? জি ভাই। জামিন? জি ভাইয়া। ওকে, বিধি তো বুঝছো আশা করি। ইউসা বুঝতে পারছো? আচ্ছা এবার আসো, এবার আমরা একটা প্রবলেম করি। আচ্ছা এই সর্বনিম্ন থেকে এখান থেকে আরেকটা প্রবলেম করি, দাও এই ডিরেক্টর থেকে আরেকটা প্রবলেম করি। আর একটা না, বেসিক্যালি আমি আরো একটা টাইপের প্রবলেম করি, এই টাইপের লাস্ট প্রবলেম করি। এই টাইপের লাস্ট প্রবলেম সেটা হচ্ছে ডিরেক্টর শব্দগুলোকে আমি এমন ভাবে সাজাবো যেন স্বরবর্ণগুলো, স্বরবর্ণ মানে কিন্তু ইংলিশে যেটাকে বলা ভাওয়েল, তোমরা তো জানোই নিশ্চয়ই, এ ই আই ও ইউ এগুলো হচ্ছে ইংলিশে ভাওয়েল। হ্যাঁ, এগুলো নিশ্চয়ই জানো। তো স্বরবর্ণগুলো বা ভাওয়েল গুলো সর্বদা জোর স্থানে থাকবে, সর্বদা জোর স্থানে থাকবে। আমাকে এমন ভাবে সাজাইতে হবে, এমন ভাবে সাজাইতে হবে যেন স্বরবর্ণগুলো ভাওয়েল গুলো জোর স্থানে থাকে। এবার চলো আবারও 8 ঘরের একটা মানে 3 4 5 6 7 8, তাহলে জোর স্থান কোনগুলা, চলো অন্য কালার দিয়ে জিনিসটাকে মার্ক করি। দেখো তো এই ঘরটা জোর 2 নম্বর ঘর, এই ঘরটা জোর 4 নম্বর ঘর, 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর। দেখো তো এই 4টা ঘর হচ্ছে জোরের স্থানে আছে। বলো দেখি ডিরেক্টর শব্দের মধ্যে ভাওয়েল কারা? আই হচ্ছে একটা ভাওয়েল, ই হচ্ছে একটা ভাওয়েল, এবং এখানে ও হচ্ছে আরেকটা ভাওয়েল, তাই না? ডিরেক্টর ভাওয়েল হচ্ছে এই 3টা। এখন আমাকে একটু কনসেপ্ট খাটায় বলো তো, তোমার ভাওয়েল আছে হচ্ছে 3টা, ঘর আছে হচ্ছে 4টা, 4টার ভেতরে তুমি 3টা জিনিস কত ভাবে নিতে পারবে? 4p3 না? 4টা থেকে 4টার ভেতরে তুমি যে কোনো 3টাকে নিলেই হবে। ঠিক আছে, এই 3টা দিয়ে তুমি 4টা ঘর পূরণ করলে হবে, 4p3 হবে আমাদের অ্যান্সার। তাহলে তাহলে জোর, তাহলে স্বরবর্ণগুলো জোর স্থানে থাকবে 4p3 উপায়। ঠিক আছে, তাহলে এখন স্বরবর্ণগুলোকে যদি আমি 4p3 উপায়ে বসায় ফেলি জোর জায়গাগুলোতে, 3টা মানে এই 4টা ঘরের মধ্যে আমি 3টা বসাইতে পারবো, কারণ আমার কাছে ভাওয়েল আছে কিন্তু 3টা। ঠিক আছে, তাহলে এই 4টা ঘরের মধ্যে আমি যে কোনো 3টা ঘরে আমি ভাওয়েল বা স্বরবর্ণগুলো রাখবো। যে কোনো 3টা ঘরে যদি রাখি 4টার মধ্যে, তাইলেই কিন্তু সেটা জোর স্থানে হবে। তাহলে এখন আমার কাছে আর ঘর অবশিষ্ট আছে কয়টা বলতো? ঘর অবশিষ্ট আছে কয়টা, একটু বুদ্ধি খাটা বলতো। 5টা। ভেরি গুড, 5টা। আমার কাছে কিন্তু 5টা আছে, আর কারণ আমি কিন্তু 8টা ঘর ছিল টোটাল, যার মধ্যে জোর আছে 4টা। এই 4টা জোরের মধ্যে যে কোনো 3টা জোরের মধ্যে আমি হচ্ছে রাখবো স্বরবর্ণগুলোকে। জোরের মধ্যে আরো একটা ঘর অবশিষ্ট থাকবে, আর বিজোরের মধ্যে আরো 4টা অবশিষ্ট থাকবে, টোটাল হচ্ছে 5টা ঘর। তাহলে বাকি 5টা ঘরের মধ্যে আমার কি করতে হবে? বাকি 5টা ঘরের মধ্যে আর জোর থেকে যে কোনো একটা, হ্যাঁ,
বাকি 5টা ঘরের মধ্যে হচ্ছে আমি বাকি অ্যালফাবেট গুলাকে সাজাবো, যেখানে আই ই ও এদেরকে সাজায় ফেলছি। তো বাকি অ্যালফাবেট কোন কারা? বাকি অ্যালফাবেট হচ্ছে, তুমি যদি খেয়াল করো, বাকি অ্যালফাবেট হচ্ছে ডি আর সি টি আর। তাহলে বাকি অ্যালফাবেট আছে হচ্ছে আমার 5টা, যার মধ্যে কমন আছে হচ্ছে 2টা। তাহলে বাকি অ্যালফাবেট গুলাকে সাজানোর উপায় কত? বাকি অ্যালফাবেট গুলাকে সাজানোর উপায় হচ্ছে 5, আমার হচ্ছে 5টা ঘর, 5টা অ্যালফাবেট সাজাবো। 5 ফ্যাক্টোরিয়াল, দেখো 5টার মধ্যে 5টাই সাজাবো, সবগুলা নিয়ে যখন করি তখন 5 ফ্যাক্টোরিয়াল হবে। 5 ফ্যাক্টোরিয়াল যেহেতু কমন আছে 2টা, তাহলে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তোমার আলটিমেট অ্যান্সার হবে কত? কাজ তো শেষ হয় নাই, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল করলে, তাহলে এই দুইটাকে গুণ দিয়ে দিতে হবে। অ্যান্সার হবে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 4p3। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, একটু বলো তো তোমরা বুঝতে পারছো কিনা? জি ভাইয়া। তো এটার অনুরূপ একটা প্রশ্ন অনেক সময় বিভিন্ন জায়গায় আসে, সেটা হচ্ছে যে কি, যেন সর্বর্ণগুলো সর্বদা বিজোড় স্থানে থাকে। তো এটাও কিন্তু একই অ্যান্সার হবে। যদি সেম প্রশ্ন করতো সর্বর্ণগুলো বিজোড় স্থানে থাকে, সর্বর্ণগুলো আলটিমেটলি ঘরের কিন্তু কোনো চেঞ্জ হবে না। তুমি জাস্ট এইখানে এই ঘরগুলোতে তুমি সর্বর্ণ রাখবে, এই আই ও, অ্যান্সার একই আসতো, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 4p3। ঠিক আছে, তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে আমরা শব্দ গঠন থেকে মোটামুটি এক ধরনের প্রবলেম গুলো দেখলাম, যে প্রথমে শব্দ স্থির রাখা, লাস্টে শব্দ স্থির রাখা। শব্দ গঠন থেকে আরো কিছু প্রবলেম আসতে পারে। এবার চলো শব্দ গঠন থেকে আরেকটা টাইপ। এই টাইপটা দেখলে মোটামুটি ধরো শব্দ গঠনের উপর তোমাদের যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, ওটা দিয়ে তোমরা বিভিন্ন ভার্সিটির অ্যাডমিশনের কোশ্চেনও অনেকটাই সলভ করতে পারবে, ভার্সিটির গুলো। ঠিক আছে, এবার আসো শব্দ গঠন থেকে আরেকটা টাইপ দেখি। সেম শব্দ নিলাম, ডিরেক্টরি নিলাম, এই ডিরেক্টর শব্দটাই নিলাম। তোমাদের আমার মনে হয় পার্টিসিপেন্ট একটু কম 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 হয়েছে। আমার কাছে মনে হয় যে এই চ্যাপ্টারটা তো আসলে বোর্ড পরীক্ষায় নাই, তো অনেকে হয়তো এটা সিরিয়াসলি পড়তেছে না, তো বা অনেকে হয়তো মেডিকেল ইচ্ছা, তো বোর্ডের বাইরে পড়বে না, এটা হইতে পারে। তো যাই হোক, এখন দেখি আমার ক্ষেত্রে একটা যে জিনিসটা হয়, তোমরা ধরো রেসপন্স করলে আমার হচ্ছে অনেক বেশি কঠিন জিনিস দেখার ইচ্ছে হবে, নাহলে আমি অনেক কিছু দেখাই না, মানে একটু স্কিপ করে যাই। তোমরা একটু রেসপন্স করে প্লাস পার্টিসিপেন্টস একটু বেশি থাকলে ভালো, তাহলে আমার কাছে মনে হয় যে তোমরা আসলে বুঝবা না। তো ক্লাসটা বোরিং না করার জন্য আমি একটু সহজ জিনিসই দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা এখন যেটা হয়েছে ডিরেক্ট শব্দ দিলাম, আবারও সেম শব্দ নিলাম। তো এখানে এবার আমি যেটা করবো, প্রবলেমগুলো এবার একটু ডিফারেন্ট করার চেষ্টা করতেছি। প্রথমে আবারও কতভাবে সাজানো যাবে, তো এটা তো সহজ, এটা আগে বারে করলাম, সমস্যা নাই। সেকেন্ডটা, এদের কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে। তো কতভাবে সাজানো যাবে এটা একটু আগে করছি, 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, অ্যান্সার শেষ। কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে, এইটা অ্যান্সার করি। স্বরবর্ণ একত্রে থাকবে, আচ্ছা প্রশ্নটা দেখো, স্বরবর্ণ কারা আছে? স্বরবর্ণ হচ্ছে তোমার আই, তোমার ই আর ও, এই তিনটা হচ্ছে তোমার স্বরবর্ণ। তাহলে আমাকে যেটা করতে হবে, স্বরবর্ণ ছাড়া বাকিগুলোকে দেখি ডি আর সি টি আর, এদেরকে লিখলাম, আর স্বরবর্ণগুলোকে আমি একত্রে রাখলাম, আই ও ইউ। ওকে, তাহলে এখন কতগুলো সংখ্যা এমন হবে যেখানে স্বরবর্ণগুলা একত্রে থাকবে? আচ্ছা এখন আমাকে বলো, আমার এইখানে যে ডি আর সি টি আর, এইখানে যে 5টা ডিজিট আছে, বর্ণ আছে, এই বর্ণগুলাকে যদি আমি সাজাই, তাতেও কিন্তু স্বরবর্ণ কিন্তু একত্রেই থাকবে, তাই না? আই ও ই কিন্তু একত্রেই আছে। তাহলে এই 5টা বর্ণকে সাজাইতে পারবো কত উপায়? এই 5টা বর্ণকে কিন্তু সাজাইতে পারবো, আচ্ছা দাঁড়াও, এইটাকে হচ্ছে একটা সিঙ্গেল বর্ণ হিসেবে কাউন্ট করতে হবে, 1 লেটার। এই 3টা স্বরবর্ণকে আমি 1 লেটার হিসেবে কাউন্ট করতে হবে আমার। ঠিক আছে, তাহলে কেন কাউন্ট করতে হবে একটা জিনিস খেয়াল করো। আমি যদি এমন করি যে ডি আর সি টি আর ইন্টু আই ই ও লিখি, স্বরবর্ণগুলো একত্রে আছে,
আবার আমি যদি এই আই ই ও এটাকে আমি একটা বর্ণ ধরলে আমার প্রবলেমটা সহজ হয়ে যাবে। আমি যদি আবার এরকম করি, ডি আর এর পরে আমি আই ই ও লিখলাম, তারপর হচ্ছে সি টি আর এটা লিখলাম, দেখো তো স্বরবর্ণগুলো আবারও একত্রে আছে। তার মানে এই তিনটাকে আমি একসাথে রেখে দিলাম, রেখে আমি বলতেছি এরা হচ্ছে একটা লেটার। এবার অ্যান্সারটা একসাথে চলে আসবে। এবার একটা জিনিস বলো, আমার কাছে টোটাল আছে 6টা লেটার। এই 6টা লেটারকে আমি কতভাবে সাজাতে পারবো? দেখো 6টা লেটারকে আমি সাজাতে পারবো 6 ফ্যাক্টোরিয়াল। আর যেহেতু দুইবার আছে তাহলে আমি লিখবো 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এটাই আমার অ্যান্সার হবে না। আই ই ও এই যে স্বরবর্ণগুলো আছে না, এরা আবার নিজেদের মধ্যে কিন্তু বিন্যস্ত হতে পারে। দেখো আমি আই ই ও না লিখে যদি আমি ই আই ও লিখতাম, তাও কিন্তু আমার কন্ডিশন ফুলফিল করতো, তাও কিন্তু স্বরবর্ণগুলো একসাথে থাকতো। আমি ই আই ও না লিখে যদি আমি ও আই ই লিখতাম, তাও কিন্তু আমার স্বরবর্ণগুলা একসাথেই আছে, এবং সেটা স্টিল একটা লেটার হিসেবে আমি কাউন্ট করতেছি। তার মানে স্বরবর্ণগুলা নিজেদের মধ্যে আবার কতভাবে বিন্যস্ত হতে পারে? তিনটা লেটার নিজেদের মধ্যে কতভাবে বিন্যস্ত হতে পারে? 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত হতে পারে। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, বলো তো বুঝছো কিনা, নাহলে আমি আরেকবার বুঝাই দেবো। জি ভাই বুঝছি। বুঝতে পারছো? ভেরি গুড, একদম ভালোই। তার মানে এখানে যেটা করবা, যাদেরকে একত্রে রাখার কথা বলবে, স্বরবর্ণগুলো একত্রে কথা বলছো, তাহলে স্বরবর্ণগুলোকে একসাথে লিখবা, একটা লেটার হিসেবে কাউন্ট করবা। তারপরে পুরাটার বিন্যাস বের করবা। যেমন আমি এখানে তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, আর স্বরবর্ণগুলোকে একটা ধরলে 6টা লেটার। এই 6টাকে সাজাইতে পারবো কত হবে? 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, যেহেতু আর হচ্ছে দুইবার আছে। তারপরে আমি এবার স্বরবর্ণগুলোকে নিজেদের মধ্যে কতভাবে সাজানো যাবে? 3 ফ্যাক্টোরিয়াল দিবে, 3 ফ্যাক্টোরিয়াল গুণ করে দিবা, শেষ, তোমার অ্যান্সার চলে আসবে। ওকে, তো এটা হলো সিম্পল ডিরেক্টর থেকে আমরা একটা প্রবলেম দেখলাম। এবার ধরো থার্ড আর একটা প্রবলেম দেখি। আমি যদি প্রশ্নটা একটু ঘুরাই, যদি এটা বলি যে কত একত্রে থাকবে না, ধরো স্বরবর্ণগুলো একত্রে থাকবে না, এটা নিশ্চয় পারবা, মোট থেকে বিয়োগ করে দিবে। কতগুলা বিন্যাসে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না? কতগুলা বিন্যাসে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না? এটা কি হবে? টোটাল ডিরেক্টর শব্দটাকে সাজানো যায় হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। স্বরবর্ণগুলো একত্রে থাকে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। স্বরবর্ণগুলো একত্রে থাকবে না হচ্ছে এই যে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। আগের অঙ্কগুলোর মতোই আর কি কনসেপ্টটা, আশা করি ধরতে পারছো। 4 নম্বর প্রশ্নটা দেখি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে এদের, এটাও ইন্টারেস্টিং, এদের কতগুলোতে স্বরবর্ণগুলো পাশাপাশি থাকবে না? এটা কিন্তু ইন্টারেস্টিং, চিন্তা করতে হবে। স্বরবর্ণগুলোকে পাশাপাশি রাখা যাবে না, এ এর সাথে আই কে রাখা যাবে না, আই এর সাথে ও কে রাখা যাবে না, এ আই ই ও এদেরকে রাখা যাবে না। আচ্ছা, তো অ্যান্সারটা করার আগে আসো ডিরেক্ট শব্দটা দেখি। ডিরেক্ট, স্বরবর্ণ ছাড়া শব্দটাকে লিখি একদম, ডি আর সি টি আর, ঠিক আছে? আচ্ছা, একটু বুদ্ধি খাটায় বলো তো, যদি আমি গ্যাপ গুলো দেখতেছি এখানে স্টার মার্ক দিয়ে বুঝাচ্ছি, তাদের মাঝখানে গ্যাপ, আমি যদি আমার স্বরবর্ণগুলো অর্থাৎ এ ই, সরি এ ই বলতেছি কেন, আই ই ও, আই ই ও হচ্ছে আমার স্বরবর্ণগুলো। ডিরেক্ট শব্দের মধ্যে এই 3টা স্বরবর্ণ আছে। আমি যদি আমার এই 3টা স্বরবর্ণকে এই যে ডি আর আর এর মাঝখানে রাখি, অথবা ডি এর বাম পাশে রাখি, আর আর সি এর মাঝখানে রাখি, সি আর টি এর মাঝখানে রাখি, অথবা টি আর আর এর মাঝখানে রাখি, এই জায়গাগুলোতে যদি আমি, অথবা আর এর ডান পাশে রাখি, বলতো এই জায়গাগুলোতে যদি আমি এই স্বরবর্ণগুলোকে রাখি, তাইলে কিন্তু আমার স্বরবর্ণগুলো কখনোই পাশাপাশি হওয়ার কোনো চান্স নাই। কারণ ডি আর এরা হচ্ছে গিয়া ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে? ভাওয়াল কনসোনেন্ট, এটা হলো কনসোনেন্ট। তাহলে এদের মাঝখানে যদি আমি একটা ভাওয়ালকে রাখি, তাহলে ভাওয়াল দুইটা কখনোই পাশাপাশি হইলো না। আবার আর আর সি এর মাঝখানে যদি আমি একটা ভাওয়ালকে রাখি, ভাওয়াল দুইটা পাশাপাশি হইলো না। হ্যাঁ, তাহলে এই জায়গাগুলোতে যদি আমি আই ই ও কে রাখি, তাহলে হচ্ছে কি আমি আমার কাঙ্ক্ষিত বিন্যাসটা পাবো। দুটি স্বরবর্ণকে কখনোই পাশাপাশি না রেখে ডিরেক্ট শব্দকে সাজানোর উপায় তাহলে কত হবে?
সেটা হবে প্রথমে একটা জিনিস দেখো, এই যে তোমার যে ডি আর সি টি আর কয়টা আছে, 1 2 3 4 5, ঠিক আছে। প্রথমে আছে এই 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এদেরকে তুমি নিজের মতো সাজাইতে পারবা, ডি এর জায়গায় আর কে আনতে পারবা, আর এর জায়গায় ডি কে আনতে পারবা, হ্যাঁ, আর এর জায়গায় সি কে আনতে পারবা, সি এর জায়গায় আর কে আনতে পারবা। এদেরকে কিন্তু নিজেদের মতো সাজাইতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে এদেরকে তুমি নিজেদের মধ্যে সাজাইতে পারবা 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল উপায়। এবার এদের মাঝখানে মাঝখানে তোমাকে আই ই ও এদেরকে বসাইতে হবে। এদের মাঝখানে মাঝখানে যে বসাবা, তোমার ঘর আছে কয়টা দেখো তো, ঘর আছে কয়টা টোটাল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তোমার কাছে টোটাল 6টা ঘর আছে। 6টা ঘরের মধ্যে তোমাকে বসাইতে হবে আই ই ও। 6টা ঘরের মধ্যে তোমার বসাইতে হবে 3টা। 6টা ঘরের মধ্যে তোমার 3টা বসাইতে হবে। তাহলে অ্যান্সার কত হবে বলো তো? ভাইয়া 6টা ঘর হ্যাঁ। ধরলে বর্ণটা 11 বর্ণের হয়ে যায় না? না সরি, হ্যাঁ না না 11 বর্ণ না, মানে বর্ণ 11 বর্ণ কেন হবে? আমি এই শব্দটা বেশি বর্ণের হয়ে যায় না, আমাদেরকে শব্দটা 8টা বর্ণের মধ্যে রাখতে হবে না? হ্যাঁ, আমি তোর কনফিউশনটা বুঝতে পারছি। আমার এখানে টার্গেট কিন্তু, আমি কিন্তু এটা বলতেছি না যে ধরো আমার এখানে টার্গেট হচ্ছে যে কি এই 3টা বর্ণ এই 6টার যে কোনো 3 জায়গায় বসাইতে। ধরো তুমি এই প্রথম 3 জায়গায় বসাই ফেললাম, তাহলে তোমার কি চলে আসলো, আই বসাইলাম, তারপরে ডি, তারপরে ডি আর আর এর মাঝখানে ধরো ই বসাইলাম, আর আর সি আর বসাইলাম, আর আর সি এর মাঝখানে ও বসাইলাম। বাকিগুলোকে কিন্তু আমি আর মাঝখানে কোনো গ্যাপ রাখতেছি না, বাকিগুলোকে সি টি আর এভাবে লিখতেছি, তার মাঝখানে কিন্তু কোনো সমস্যা নেই। জাস্ট আমি তোমাকে গ্যাপ যে দিলাম, এই গ্যাপটা দিলাম এই কারণে যাতে তুমি বুঝতে পারো যে কোন জায়গাতে আমার বসাইতে হবে। তাদের মাঝখানে বসাই দেওয়া মানে হচ্ছে অন্যগুলোর মাঝখানে কিন্তু আর কোনো গ্যাপ নেই, বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, তাহলে 6p3 হবে, 6p3 হবে, 6p3। তার মানে হচ্ছে দেখো জি আর সি, তাহলে তাদের মাঝখানে গ্যাপ ছিল 6টা গ্যাপের মধ্যে আমি 3টা স্বরবর্ণকে বসাতে পারবো। 3টা স্বরবর্ণকে বসাইলাম 6p3 উপায়। আর এই ব্যঞ্জন বর্ণ যেগুলো ছিল তাদেরকে আবার নিজেদের মধ্যে আমি সাজাইতে পারতাম হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল উপায়। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 6p3, এই বিন্যাস, এখানে আমি যে বিন্যাসগুলো পাবো সেই বিন্যাসগুলোর মধ্যে আমার কখনোই স্বরবর্ণগুলো পাশাপাশি বসবে না। আই এর সাথে ই কখনোই বসবে না, ই এর সাথে ও কখনোই বসবে না, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু হবে, আশা করি এটা বুঝতে পারছো। এবার প্রবলেমটাকে একটু ঘুরে ধরো 5 নম্বরে দিলাম, স্বর এমন ভাবে একটা বিন্যাস চাচ্ছি যাতে স্বরবর্ণগুলো মানে বিভিন্ন ভাবে আসলে একটা প্রবলেম প্যাচে আসতে পারে। ওরা একটু কনসেপ্ট গুলো ধরতে পারলে যে কিভাবে সলভ করবে সেটা বুঝতে পারলে, দরকার এই ভিডিওটা আরেকবার দেখো, নোট করো, হ্যাঁ নোট করার চেষ্টা করবে অলওয়েজ, তাহলে মনে থাকবে না। স্বরবর্ণগুলো স্থান পরিবর্তন করবে না, চাইতেছি আচ্ছা যে স্বরবর্ণগুলো স্থান পরিবর্তন করবে না। কতগুলো বিন্যাস থাকবে যে বিন্যাসগুলো আমাদের স্বরবর্ণগুলো স্থান পরিবর্তন করবে না। তাহলে আমি ডিরেক্ট শব্দটা আবার লিখি, তুমি এবার বুঝবা যে আসলে আমার এই প্রবলেমটা কতটা সহজ। স্বরবর্ণগুলো স্থান পরিবর্তন করবে না আসলে মানেটা কি? মানে হচ্ছে আই যেখানে আছে আই রে সেখানে রেখে দিব, ই যেখানে আছে তাকে সেখানেই রেখে দিব, ও যেখানে আছে তাকে সেখানেই রেখে দিব। স্থান পরিবর্তন করবে না মানে হচ্ছে এই ভাওয়েল গুলা তুমি কেটে দাও, ভাওয়েল গুলা তুমি ফিক্স করে দিলা, এরা চেঞ্জ হবে না, এরা এদের জায়গায় থাকবে। তার মানে তো এদেরকে নিয়ে আর বিন্যাস করার কোনো সুযোগ নাই। তাহলে এরা ছাড়া বাকি যারা আছে তাদেরকে নিয়ে এবার বিন্যাস করি। বাকি আছে কারা? এই জি আর সি টি আর 5টা আছে, তাহলে বাকিদেরকে নিয়ে বিন্যাস হবে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল হবে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। যেই বিন্যাসগুলোর মধ্যে স্বরবর্ণগুলো কিন্তু স্থান পরিবর্তন করবে না। আশা করি এই অ্যান্সারটাও বুঝতে পারছো কিভাবে আসলো, ঠিক আছে? আচ্ছা এইবার ভাইয়া হ্যাঁ বলো। এখানে ব্যঞ্জন বর্ণ বললে তাহলে 3 ফ্যাক্টোরিয়াল হইতো না? ব্যঞ্জন বর্ণ বললে তোমার 3 ফ্যাক্টোরিয়াল হইতে অ্যান্সার, শুধু 3 ফ্যাক্টোরিয়াল। কারণ ব্যঞ্জন বর্ণ কারণ স্বরবর্ণ তো তোমার মনে করো এয়া নাই, কি বলো মানে কমন কিছু নাই, তাহলে শুধু 3 ফ্যাক্টোরিয়াল হইতে অ্যান্সার। আচ্ছা এবার আসো আরেকটা প্রবলেমে আসি, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো কিন্তু মানে আমি তো একটা শব্দ দিয়ে দেখাচ্ছি, এগুলো ভিন্ন ভিন্ন শব্দ দিয়ে আসবে তোমাদের পরীক্ষায়, হ্যাঁ? তো আশা করি তোমরা কিন্তু পারবা, একটু বোঝার চেষ্টা করো। একটা শব্দ দিয়ে বুঝলেই বাকিগুলোর জন্য আশা করি পারবে। অনেক ধরনের শব্দ দেখবে তোমাদের বইয়ের মধ্যে, ওগুলো দিয়ে চেষ্টা করবে পারবা। আচ্ছা এবার খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন,
যে কতগুলোতে স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন হবে না, ক্রম পরিবর্তন হবে না। তাহলে স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন হবে না। আচ্ছা, এখন এখানে একটা জিনিস বোঝার আছে, ক্রম জিনিসটা কি। আমি তোমাদেরকে প্রথমে এই জিনিসটা ফিল করানোর আগে আগে চলো এই জিনিসটা একটা সলভ করা একটা কমন টেকনিক বলি। ক্রম পরিবর্তন না করা মানে, ক্রম পরিবর্তন না করা মানে তুমি সবসময় উত্তর যদি কারেক্ট করতে চাও, ক্রম পরিবর্তন না করা মানে তুমি না করা মানে ধরে নিবা কি না করা মানে হচ্ছে না করা, ক্রম পরিবর্তন না করা এই কথাটা যদি বলে না করা বললে কি করবা, এক জাতীয় ধরবা, এক জাতীয় ধরবা। ক্রম পরিবর্তন করে নাই এটা বলা মানে হচ্ছে যাদের ক্রম পরিবর্তন করে নাই তাদের সবাইকে তুমি এক জাতীয় কাউন্ট করবা, তাহলে তোমার উত্তরটা কারেক্ট হবে, নাহলে কিন্তু বারবার ভুল হবে। আমি আগে অ্যান্সারটা দেখি, ডি রেক্টো। স্বরবর্ণগুলার ক্রম পরিবর্তন করে, তার মানে তোমাকে যেটা করতে হবে আই ই ও তাদের সবাইকে তোমার এক জাতীয় ধরতে হবে, তাদের সবাইকে তোমার কমন ধরতে হবে, কমন। ঠিক আছে, তাহলে এইবার বলো দেখি, আমার ডিরেক্ট শব্দটা গঠন হয়েছে 8টা লেটার দিয়ে, তাহলে এদেরকে যদি আমি সাজাই অ্যান্সার হবে 8টা নিয়ে যদি সাজাই তাহলে হবে 8 ফ্যাক্টোরিয়াল, আর আছে হচ্ছে 2 বার ভাগ দিব 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে। এরপরে যেহেতু ক্রম পরিবর্তন করার কথা বলছে যে কি স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করা যাবে না, তাই এই স্বরবর্ণ তিনটাকেই আমি এক জাতীয় ধরবো। এক জাতীয় ধরা মানে হচ্ছে তিনটাই সেম, তিনটাই যদি সেম ধরি তাহলে সেম হওয়ার কারণে আমার আবার 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে কিন্তু আবার ভাগ দেওয়া লাগবে। আগে বলো তো প্রবলেমটার ম্যাথমেটিক্যালি এমনি অ্যান্সারটা বুঝতে পারছো? ক্রম পরিবর্তন করা দিয়ে যদি আমি তোমাকে যে কোনো প্রবলেম দিই তাহলে তুমি পারবা কিনা বলো তো? জি ভাইয়া। আচ্ছা ধরো ধরো যে এখানে যদি বলতো যে ব্যঞ্জন বর্ণগুলোর ক্রম পরিবর্তন হবে না, কতগুলা সাজানোর মধ্যে ব্যঞ্জন বর্ণগুলো ক্রম পরিবর্তন হবে না, খাদেজা বলো তো অ্যান্সার কি আসতো? 8 factorial by 2 factorial into 5 factorial. শিওর তুমি 2 ফ্যাক্টোরিয়াল ভাগ হবে? শিওর? ব্যঞ্জন বর্ণ বলছি, আর কি ব্যঞ্জন নাকি না? চিন্তা করে বলো তো অ্যান্সার কত হবে? সবাইকে তো এক ধরতে হবে, সবাইকে তোমার এক জাতীয় ধরতে হবে যদি ব্যঞ্জন বর্ণ ক্রম পরিবর্তন না হয়। তাহলে শুধু কি 1 2 3 4 5 5 ফ্যাক্টোরিয়াল ভাগ দিয়ে দিলে হবে না? শুধু 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে কিন্তু ভাগ দিয়ে দিলেই হবে। সবসময় মনে রাখবে যে ভুল যাতে না হয়, মনে রাখবা যাদের ক্রম পরিবর্তন না করার কথা বলবে তাদের সবাইকে তুমি এক জাতীয় ধরবে, তাদের সবাইকে যদি তুমি এক জাতীয় ধরো তাহলে তারা সবাই সেম হয়ে যাবে, কমন হয়ে যাবে, একই জিনিস হয়ে যাবে, তাদেরকে ওই ফ্যাক্টোরিয়াল দিয়ে তোমার ভাগ করতে হবে, শেষ। ক্রম পরিবর্তন করার রিলেটেড প্রত্যেকটা প্রবলেম তুমি পারবে। ঠিক আছে, এই জিনিসটা তুমি মাথায় রাখতে হবে। এখন এখানে বলতে স্বরবর্ণগুলোর ক্রম, স্বরবর্ণের ক্রম বলতে আসলে কি? দেখো এখানে আই হচ্ছে একটা স্বরবর্ণ, ই হচ্ছে একটা স্বরবর্ণ, ও হচ্ছে একটা স্বরবর্ণ। তো আলটিমেটলি তুমি যেটা করতে পারবা না, এরা প্রত্যেকে স্বরবর্ণ, এদের ক্রম চেঞ্জ করতে হবে না। ক্রম বলতে হচ্ছে তোমার 2 নম্বর পজিশনে একটা স্বরবর্ণই রাখতে হবে, 4 নম্বর পজিশনে একটা স্বরবর্ণই রাখতে হবে, আবার 5 6 7 নম্বর পজিশনে একটা স্বরবর্ণই রাখতে হবে। হ্যাঁ, তুমি এদের মধ্যে হচ্ছে তুমি কি রাখবা সেটা তোমার উপর, কিন্তু এই সব পজিশনে হচ্ছে স্বরবর্ণই রাখতে হবে, এটাই হচ্ছে স্বরবর্ণের ক্রম। এটা করার জন্য কি করতে হবে? এক জাতীয় ধরতে হবে, স্বরবর্ণ যেগুলো থাকবে এদেরকে এক জাতীয় ধরতে হবে, তাহলে প্রবলেমটা সলভ হবে। ওকে, একটা দাঁড়াও, একটা ডিফিকাল্ট একটা প্রবলেম আছে, দাঁড়াও।
আচ্ছা হ্যাঁ, এবার এই ক্রমর সাথে একটা কানেক্টেড একটা প্রবলেম আছে, যে কতগুলোতে, এটাই হয়তো আমাদের লাস্ট প্রবলেম, বা এটার পর আরো একটা দুইটা করতে পারি। কতগুলোতে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান। কতগুলো স্বরবর্ণ ও ব্যঞ্জন আপেক্ষিক অবস্থান পরিবর্তন হবে না। এখন কনফিউশনটা ক্লিয়ার করতেছি, আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করা মানে কি? এটার অর্থ হচ্ছে স্বরবর্ণগুলারে সাজাবা স্বরবর্ণের মাঝে, স্বরবর্ণকে স্বরবর্ণের মাঝে বিন্যাস করতে হবে, এবং ব্যঞ্জন বর্ণকে ব্যঞ্জন বর্ণের মাঝে বিন্যাস করতে হবে। আপেক্ষিক অবস্থান পরিবর্তন করা মানে হচ্ছে স্বরবর্ণকে স্বরবর্ণের মাঝে বিন্যাস করবা, ব্যঞ্জন বর্ণকে ব্যঞ্জন বর্ণের মাঝখানে বিন্যাস করবা। সো ডিরেক্টর, এখানে স্বরবর্ণ হচ্ছে কারা? আই, ই, ও। তাহলে এই আই, ই, ও এদেরকে এদের মাঝে বিন্যাস করা যাবে। এই তিনজনকে এই তিনজনের অবস্থানের মাঝে যদি এই তিনজনকে তিনজনের মাঝে বিন্যাস করি 3 ফ্যাক্টোরিয়াল ইনটু ব্যঞ্জন বর্ণ হচ্ছে ডি, আর, সি, টি, আর, পাঁচটা। এই পাঁচটাকে পাঁচটার মাঝে বিন্যাস করলে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। এখানে টার্মগুলো বুঝতে হবে। আপেক্ষিক অবস্থান পরিবর্তন মানে কি? আপেক্ষিক অবস্থান পরিবর্তন মানে হচ্ছে স্বরবর্ণকে স্বরবর্ণের মাঝে বিন্যাস করবা, ব্যঞ্জন বর্ণকে ব্যঞ্জন বর্ণের মাঝে বিন্যাস করবা। তো আলটিমেটলি যেটা হবে, তোমার ডি এর জায়গায় হয়তো আর আসবে, আর এর জায়গায় হয়তো সি আসবে, সি এর জায়গায় হয়তো ডি আসবে, টি এর জায়গায় হয়তো আবার আর আসবে, কিন্তু আলটিমেটলি ব্যঞ্জন বর্ণের জায়গায় ব্যঞ্জন বর্ণই থাকবে, স্বরবর্ণের জায়গায় স্বরবর্ণই থাকবে। হ্যাঁ, ব্যঞ্জন বর্ণের ভেতরে হয়তো ডি আর এদের মধ্যে চেঞ্জ হবে, কিন্তু ব্যঞ্জন বর্ণের জায়গায় ব্যঞ্জন বর্ণই থাকবে, স্বরবর্ণের জায়গায় স্বরবর্ণই থাকবে। তার মানে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থানটা চেঞ্জ হবে না। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এই প্রবলেমটা দিয়ে ভাইয়া এখান থেকে আরো দুই একটা, হ্যাঁ বলো। এই সেম কোশ্চেনটা অন্য একটা ওয়ার্ড দিয়ে করে দিলে ভালো হতো। ধরো অন্য একটা ওয়ার্ড, তোমার নাম দিয়ে বলো। ঠিক আছে, তো এখন বলো তো দেখি, এখানে যদি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন ঘটবে না, এটা যদি বলে তো তুমিই বলো অ্যান্সার কত হবে? স্বরবর্ণ আছে হচ্ছে এ আর আই দুইটা, ব্যঞ্জন বর্ণ আছে জে, এম, এল, এই তিনটা। তাহলে বলো তো অ্যান্সার কত 3 হবে? ফ্যাক্টোরিয়াল ইনটু 5 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। কারণ স্বরবর্ণকে স্বরবর্ণের মাঝে বিন্যাস করতে হবে, এই দুইটা সংখ্যার থেকে দুইটা সংখ্যা নিয়ে বিন্যাস করবা 2 ফ্যাক্টোরিয়াল উপায়। আবার ওই তিনটা থেকে তিনটা নিতে হবে বিন্যাস 3 ফ্যাক্টোরিয়াল, শেষ 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। আগের বার কেন 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিয়েছি, কারণ এখানে আর দুইবার ছিল ব্যঞ্জন বর্ণকে ব্যঞ্জন বর্ণের মাঝে বিন্যাস করতে গিয়ে দেখি দুইটা কমন আসছে, যেগুলো কমন আসছে সেগুলো আমরা ভাগ দিতাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যে কোনো সংখ্যাকে এই যে আপেক্ষিক অবস্থানের ব্যাপারটা হচ্ছে এরকম, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থানের কথা বললে স্বরবর্ণকে স্বরবর্ণের মাঝে বিন্যাস, ব্যঞ্জন বর্ণকে ব্যঞ্জন বর্ণের মাঝে বিন্যাস করবে, তাহলে হচ্ছে তাদের আপেক্ষিক অবস্থান কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, আপাতত এখান থেকে আর ডিফিকাল্ট না বাড়াইলেও চলবে। এই লেভেলে তোমাদের যা যা পড়াচ্ছে এগুলো যদি মনে রাখতে পারো তাহলে চলবে। অ্যাডমিশনে যদি এই চ্যাপ্টারটা থাকে তখন তুমি রিলেভেন্ট জিনিসগুলো একটু দেখে নিলেই তখন ওই জিনিসগুলো ইজিলি ক্যাচ করতে পারবে। দুই একটা জিনিস আমি হয়তো ইচ্ছা করে দেখাচ্ছি না, সমস্যা নেই। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা বিন্যাসের মনে হয় আমাদের বিন্যাসের আমাদের আরো কয়টা ক্লাস হবে। আমি যে জিনিসগুলো শিখাইতে যাচ্ছি ওগুলো যদি শিখাইতে যাই সব, তাহলে বিন্যাসের আমাদের সম্ভবত বিন্যাসের আরো একটা ক্লাসের মতো লাগবে, আরো একটা না হইলেও অন্তত আরো 20 মিনিট লাগবে বিন্যাসের। তো নেক্সট ক্লাসে আমরা দেখি আর অথবা বিন্যাসের বাকি যে জিনিসগুলো বাকি আছে, চক্র বিন্যাসটা বাকি আছে, ওই জিনিসগুলো যদি ভিডিও দিয়ে দেওয়া যায় আমি ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আর নাহলে ক্লাসের প্রথম একটা অংশ হতে দেখাবো। তো আজকের ক্লাসটা তাহলে আমরা এই পর্যন্ত রাখি, এরপর সমাবেশের উপর আমরা 2-3টা ক্লাস করলে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আসসালামু